সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মানব মনের যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে তেমন একটি বিষয় নিয়ে। বাংলার প্রাকৃতিক সৌন্দর্য যুগে যুগে মানুষকে অভিভূত করেছে, কেবলমাত্র সাধারণ মানুষকে নয়, খুব স্বাভাবিকভাবেই সংবেদনশীল কবি হৃদয়ে বেশ বড় একটি প্রভাব ফেলেছে। যুগের কথা যখন এলোই তাহলে একটি কথা না বললেই নয়। আমরা জানি যে প্রাচীন এবং মধ্যযুগে সাধারণত যে ধরনের রচনা করা হতো, মধ্যযুগটা মূলত ধর্মীয় আখ্যান কেন্দ্রিক রচনা করা হতো, কিন্তু সে সময়ও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য একেবারেই উপেক্ষিত হয়নি আমাদের কবি এবং লেখকদের লেখনীতে। আমরা যদি বলতে চাই, মধ্যযুগীয় লেখার বা কাব্য রচনার একটি সাধারণ ধরন বা ভঙ্গি ছিল ঋতু বর্ণনা করা। তেমনি একটি রচনা বা লেখা আজকে আমরা আলোচনা করব একটি কবিতা ঋতু বর্ণন, যেটি লিখেছেন আলাওল। এবং আমাদের যে ঋতু বর্ণন খণ্ডটি, এটি মূলত আলাওলের পদ্মাবতী কবিতারই একটি খণ্ড বিশেষ। ঋতু বর্ণন, এই যে আমাদের যে নামকরণ, এই নামকরণের মাধ্যমে কিন্তু এর সার্থকতা নিহিত রয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পারবো আমাদের ষড় ঋতুর আগমন এবং প্রত্যেকটি ঋতুর আগমনে প্রাকৃতিক সৌন্দর্যের সুনিপুণ বর্ণনা, এবং এই যে প্রাকৃতিক সৌন্দর্য এর সঙ্গে মানব হৃদয়ের যে পরিবর্তনটা ঘটছে বা মানব হৃদয়ের যে রূপচিত্র আমরা অঙ্কন করব, সেটি আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, প্রথমেই কোনো লেখা সম্পর্কে জানতে হলে আমাদের দুটো বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জেনে নিতে হবে। তার মধ্যে আমরা প্রথমেই জানতে হবে যে যিনি লিখেছেন, অর্থাৎ আমাদের লেখক বা কবি পরিচিতি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ঋতুবর্ণন লিখেছেন কবি আলাওল, এবং কবি আলাওলকে আমরা দেখছি মধ্যযুগীয় একজন শ্রেষ্ঠ কবি হিসেবে। তাকে আমরা বলতে পারি 17 শতকের একজন কবি। এবং এই যে 17 শতকের শ্রেষ্ঠ কবি আলাওল যিনি এই রচনাটি করেছেন, সেটি মূলত কোনো মৌলিক কাব্য নয়, এটি একটি অনুবাদ কাব্য, এবং এটি তিনি মূলত একটি হিন্দি কাব্য পদমাবত, অর্থাৎ মালিক মোহাম্মদ জায়সি লিখিত পদমাবত থেকে তিনি এটির বাংলা অনুবাদ করেছেন। আচ্ছা, তাহলে আমরা এই যে রচনাটি নিয়ে বলছি, এই রচনার যে মূল খণ্ড অর্থাৎ পদ্মাবতী, সেই পদ্মাবতীতে আমরা দেখতে পাই দুটি চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বা কেন্দ্রীয় চরিত্র, বা যাদের নিয়ে আমাদের কাহিনী সামনের দিকে এগিয়ে গিয়েছে বা কাহিনীকে গতিশীল করেছে। এরকম দুটি চরিত্র আমরা দেখতে পাই, রত্ন সেন, এবং আরেকটি চরিত্র রয়েছে আমাদের পদ্মাবতী, যিনি সিংহল রাজকন্যা। যখন আমি এই বিষয়ে কথা বলবো তখন আমাদের প্রথমে একটু কাহিনীটা একটু জেনে নেওয়া প্রয়োজন। যে আমরা দেখতে পাই সিংহল রাজকন্যা পদ্মাবতী, এবং তার একটি পাখি ছিল যার নাম হীরামন। এবং রাজরোষে পড়ে একসময় এই হীরামন যখন বনে পলায়ন করে, এবং সেখানে ব্যাধ তাকে ধরে নিয়ে ব্রাহ্মণের কাছে বিক্রি করে দেয়, এবং ব্রাহ্মণ এই পাখিটির পাণ্ডিত্য দেখে অত্যন্ত বিস্মিত হয়, এবং তিনি এটিকে নিয়ে আমরা দেখতে পাই এই যে আমাদের যে মুখ্য চরিত্র আমাদের রত্ন সেন, সেই চিতর রাজ তার কাছে এই পাখিটিকে নিয়ে যান। এবং সেখানে আমরা আরেকটি চরিত্রের অবতারণা ঘটে, আমাদের নাগমতী, যে কিনা রত্ন সেনের স্ত্রী। এবং আমরা দেখতে পাই এই আমাদের হীরামন যখন পদ্মাবতীর রূপ বর্ণনা করেন তখন অনেকটা নাগমতী হিংসায় পতিত হয়, এবং হিংসার কারণে সে তার দাসীকে হত্যা করার আদেশ দেয় এই পাখিটিকে, এবং দাসী তাকে হত্যা না করে বাঁচিয়ে রাখে, এবং আমাদের এই চিতর রাজের কাছে পাখিটিকে সমর্পণ করে। এবং রাজা এই পদ্মাবতীর রূপের বর্ণনা শুনে মুগ্ধ হয়, এবং তারপরে তিনি আমাদের দেখতে পাই সিংহল এই রাজকন্যাকে পাওয়ার জন্য তিনি 7 সমুদ্র পাড়ি দিয়ে গিয়ে এই পদ্মাবতীকে নিজের করে নেন। এবং নানা বাধা বিপত্তির পরে যখন পদ্মাবতীকে তিনি নিজের স্ত্রী হিসেবে
চিতরে নিয়ে আসে এবং তারপরে আমরা দেখতে পাই তারা বা বিভিন্ন ঋতুর বা যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটি বর্ণনা করেছেন বিভিন্ন সময়ে। তো এখানে আমরা দেখতে পাবো কখনো আসছে দম্পতি কথাটি, কখনো আসছে যুবক। মূলত এই যুবক, এই দম্পতি সাধারণ অর্থে আমরা হয়তো রত্নসেন এবং পদ্মাবতীকে বুঝতে পারি, কিন্তু এটি মূলত আমাদের মানব মনেরই একটি প্রতিচ্ছবি আমরা বলতে পারি, বা আমাদের এই মানব হৃদয়ের যে আবেগ অনুভূতি সেটি রত্নসেন এবং আমাদের এই পদ্মাবতী, তার এই দুটো চরিত্রের মাধ্যমে আমরা দেখতে পাবো। আচ্ছা, এখন আরেকটি বিষয় ঋতু বর্ণন। এটি মূলত তাহলে আমরা বলতে পারি যে প্রাকৃতিক সৌন্দর্য বা আমাদের এই ঋতু বৈচিত্র্যের যে সৌন্দর্য সেই বিষয়টিকে উপস্থাপন করছে এই দুটি চরিত্রের মাধ্যমে, যেটি দ্বারা মানব মনের যে আবেগ অনুভূতি, এটির যে নিবিড় সম্পর্ক প্রকৃতির সঙ্গে রয়েছে সেই বিষয়টি আমাদের এই কাব্যের বা এই কবিতার এই পদ্মাবতী কাব্যের ঋতু বর্ণন খণ্ডের মূল বিষয়বস্তু। আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই বা আমরা কবিতার ছত্রগুলোর দিকে একটু লক্ষ্য করি, প্রথমেই দেখতে পাচ্ছি বলছে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। আচ্ছা, তাহলে প্রথমেই তিনি যে ঋতুটি নিয়ে আলোচনা করছে, আমরা প্রথমে যেহেতু বলেছি ঋতু বর্ণন, বর্ণন মানে হচ্ছে ব্যাখ্যা করা, বর্ণনা করা বা কোনো কিছুর বিবরণ সম্পর্কে আলোচনা করা। আচ্ছা, এখন এখানে তাহলে নিশ্চয়ই এখানে ঋতু সম্পর্কে বর্ণনা করা হবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই লেখাটা যেহেতু মধ্যযুগীয় লেখা, এখানকার বিভিন্ন শব্দ আমাদের কাছে অপরিচিত মনে হতে পারে, একটু খটকা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা একটু শব্দার্থ এবং টিকাগুলো খুবই মনোযোগ সহকারে লক্ষ্য করব। এবং আমি যা বলছি একটু খুব ভালোভাবে নজর দিয়ে আমরা একটু দেখব, বইয়ের সঙ্গে মিলিয়ে মিলিয়ে খুব সহজভাবে এটা শিখে যেতে পারবো। আচ্ছা, তো বলছে দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব। দুই পক্ষ, পক্ষ কথাটি দিয়ে এখানে কাল বা সময়কে বোঝানো হয়েছে। বলছে দুটি পক্ষ আগে এবং পেছনে, একটি পক্ষ আগে এবং একটি পক্ষ পরে, এবং মাঝখানে রয়েছে সুমাধব। এই সু কথাটি দিয়ে এখানে কি বোঝানো হয়েছে? সু বলতে মূলত ভালো, উত্তম এই অর্থে ব্যবহার করা হয়েছে। বলছে দুটি পক্ষ রয়েছে বা দুটি কাল রয়েছে। এর আগে রয়েছে আমাদের শীতকাল, অর্থাৎ বসন্তের আগে আসে শীত এবং বসন্তের পরে আসে গ্রীষ্ম। সেই অর্থে এখানে বোঝানো হয়েছে যে আগে পাছে দুটি কাল, মধ্যে সুমাধব। এই সুমাধব হচ্ছে আমাদের উত্তম বসন্ত। তাহলে মাঝখানে আছে কি আমাদের এই যে বসন্ত, আমাদের সবচেয়ে প্রিয় ঋতু সেটি। আচ্ছা, অধিকাংশের ক্ষেত্রেই কিন্তু প্রিয় ঋতু বসন্ত, সেটি বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, আমাদের আরেকটি টেক্সট আছে, সেটি হচ্ছে কবি সুফিয়া কামালের তাহারেই পরে মনে। সেখানেও আমরা দেখব ঋতু বৈচিত্র্য, ঋতু কিভাবে মানব মনে প্রভাব ফেলছে সেটি। আমরা একটু এগিয়ে যাই। বলছে মলয়া সমীর হইলা কামের পদাতি। মলয়া, মলয়া বলতে মূলত মলয় বাতাস সেই অর্থে ব্যবহার করা হয়েছে। এই মলয় কথাটি দিয়ে এখানে বোঝানো হচ্ছে, সাধারণভাবে যদি আমি আক্ষরিক অর্থে বিবেচনা করি, দক্ষিণ ভারতের একটি পর্বতমালা যেটিকে আমরা মলয় পর্বত বলতে পারি। মলয় পর্বত থেকে যে বাতাস আসে, যেটি স্নিগ্ধ এবং সুগন্ধি, তাকে আমরা মলয়া বলতে পারি। অর্থাৎ মলয় পবন, দক্ষিণ পশ্চিম দিক থেকে যে পবন বা বাতাস আসে সেটি হচ্ছে মলয়া। এবং সমীর, আমরা যদি সমার্থক শব্দগুলো বাতাসের জানি তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে মলয়া সমীর বলতে একই অর্থ বোঝানো হয়েছে। অর্থাৎ মলয়া মানে হচ্ছে মলয় পর্বতের দিক থেকে ধাবিত যে বাতাস, এবং যেটি দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে বা মলয় পর্বত থেকে আসছে, যেটাই বলি না কেন, যেটি রয়েছে স্নিগ্ধ এবং সুগন্ধ, স্নিগ্ধতা এবং সুগন্ধ। সমীর একই অর্থে ব্যবহার করা হচ্ছে। বলছে হইলা, হইলা এখানে হলো অর্থে ব্যবহার করা হচ্ছে কামের পদাতি। আচ্ছা, কামের পদাতি বলতে এখানে কাম দেবতার কথাটি এসেছে। আমি আগে যখন অপরিচিতা পড়িয়েছি তখন আমি মদন দেবের কথা বলেছি। কামদেব বা মদন দেব যিনি মূলত প্রেমের দেবতা, যার তীর নিক্ষেপ করলে বা বলা হয়ে থাকে যার তীর যাকে বিদ্ধ করে
তার মনে প্রেমের সঞ্চার হয়, অর্থাৎ প্রেমের দেবতা বা ভালোবাসার যে দেবতা সে হচ্ছে কাম দেবতা। সেই কামদেবের পদাতি অর্থাৎ দূত হয়ে এখানে আসছে আমাদের এই মলয় সমীর, অর্থাৎ প্রেমের দূত হয়ে আসছে, ভালোবাসার বার্তা নিয়ে আসছে এই মলয় সমীর। আচ্ছা, এরপরে আরেকটু আগাই, বলছে মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। এখানে মুকুলিত বলতে কি বোঝানো হয়েছে? মুকুলিত বলতে প্রস্ফুটিত বা ফুটে থাকা বোঝানো হয়েছে। বলছে মুকুলিত কইল, এখানে কইল মূলত করেছে অর্থে ব্যবহার করা হয়েছে। আমি আগেই বলেছি যেহেতু আলাওল মধ্যযুগীয় একটি রচনা, আলাওল একজন মধ্যযুগের কবি, তার লেখনীতে মধ্যযুগীয় বিভিন্ন শব্দ কিন্তু আসবে, সেটা একটু বুঝে নিতে হবে। তাহলে কইল বলতে করেছে, মুকুলিত করেছে তবে বৃক্ষ বনস্পতি। আচ্ছা, বনস্পতি বলতে মূলত ঔষধি গাছকে বোঝানো হয়েছে, যে গাছে আমরা দেখতে পাচ্ছি যে নানা ঔষধি গুণ সম্পন্ন যে বৃক্ষ সেটি হচ্ছে এই বনস্পতি। আমরা আরেকটা বিষয় আমরা এখানে দেখতে পাবো যে আমরা যদি শব্দার্থ বা টিকার দিকে আমরা একটু নজর দিই, যে বৃক্ষে ফুল ধরে না কিন্তু ফল হয় এরকম গাছকে আমরা বলছি বনস্পতি বলছি। সেরকম মুকুলিত হয়েছে বা প্রস্ফুটিত হয়েছে বা প্রস্ফুটিত করেছে বৃক্ষ বনস্পতিকে। কুসুমিত কিংসুক সঘন বনলাল। কুসুমিত কি? কুসুমিত আমরা এখানে সেটাই বুঝতে পারছি যে কুসুম কথাটি থেকে এসেছে কুসুমিত বা প্রস্ফুটিত, একই অর্থে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। প্রস্ফুটিত করেছে বা সেটিকে সৌন্দর্যমণ্ডিত করেছে, কি করেছে? কিংসুক। কিংসুক বলতে মূলত পলাশ ফুলকে বোঝানো হয়েছে। বলছে যে সঘন বনলাল, অর্থাৎ পলাশ ফুল সে ঘন বনে লাল হয়ে উঠেছে। আমরা যখন দেখি পলাশ ফুলকে অত্যন্ত লাল যখন বাগানে ফুটে থাকে, তখন দেখে অনেকটা মনে হয় যে মনের মধ্যে আগুন লেগে গেছে। আচ্ছা, মনের মধ্যে ফাগুন এবং বনের মধ্যে আগুন। আচ্ছা, এরপরে বলছে পুষ্পিত সুরঙ্গমালী লবঙ্গ গুলাল। পুষ্পিত বলতে আবার সেই পুষ্প কথাটি থেকে এসেছে পুষ্পিত সুরঙ্গ। আচ্ছা, সুরঙ্গ বলতে এটা কিন্তু সুরঙ্গ নয়, সুরঙ্গ নয়, এটি হচ্ছে সুযোগ রং, এই রং কথাটি থেকে এসেছে সুন্দর রং, সেই অর্থে ব্যবহার করা হচ্ছে। বলছে পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। মল্লী বলতে এখানে বেলি বা জুঁই ফুলকে বোঝানো হয়েছে, অর্থাৎ সুগন্ধি ফুল যেটি পুষ্পিত হয়ে আছে, সুগন্ধি এবং সুন্দর রঙে রঞ্জিত ফুল, এবং তার মধ্যে কি কি ফুল রয়েছে? বেলি এবং লবঙ্গ গুলাল। লবঙ্গ কিন্তু মূলত আমরা যে লবঙ্গকে চিনি মশলা হিসেবে, এটি মূলত একটি ফুল, সেই ফুলটি শুকিয়ে আস্তে আস্তে এই মশলা হিসেবে ব্যবহৃত হয়। এবং আমরা যদি লবঙ্গ ফুলকে একটু দেখতে পাবো এটি লাল রঙের, খুবই সুন্দর, এবং এটিও কিন্তু সুগন্ধি। আচ্ছা, এবং গুলাল কথাটি দিয়ে বোঝানো হয়েছে আবির বা রং, যেটি আমরা দোল পূর্ণিমা বা হোলিতে আমরা যে আবির দিয়ে খেলি সেই আবিরটি মূলত গুলাল। তাহলে আমরা পুরো লাইনটি দিয়ে কি বুঝতে পারছি? বলছে পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, অর্থাৎ কি ফুটে আছে? সুরঙ্গ সুন্দর রঙের বেলি বা জুঁই ফুল এবং লবঙ্গ ফুল, যেটি কিনা একেবারে আবির রঙে রাঙা। ভ্রমরের ঝঙ্কার কোকিল কলরব। ভ্রমরের গুঞ্জন শুনেছি আমরা, এই ভ্রমরের গুঞ্জনই মূলত এখানে কবি ঝঙ্কার হিসেবে ব্যবহার করেছে, যেন ভ্রমরের ঝঙ্কার আর কোকিলের কলতান বা যে কুহুতান সেটিকে এখানে তিনি বলছেন, অর্থাৎ বসন্তের রূপ বর্ণনা তিনি করেছেন কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক এবং সচেতনভাবে। এরপরে দেখছি শুনিতে যুবক মনে জাগে অনুভব। খুব স্বাভাবিকভাবেই যখন বসন্তের এরূপ রূপ আমরা বর্ণনা করতে দেখছি কবিকে, কেবলমাত্র কি এখানে যুবক বলতে মূলত আমাদের যে রত্ন সেন তার কথা বোঝানো হয়েছে, কিন্তু এটি কি কেবলই তার মনের মধ্যে সীমাবদ্ধ, নাকি আমাদের সকলের মনকেই এভাবে বসন্ত এসে রাঙিয়ে দিয়ে যায়? তো এই যুবকের মনের কথা এখানে হয়তোবা কবি সরাসরি উল্লেখ করেছেন, কিন্তু পরোক্ষভাবে দেখলে এটি আমাদের মানব মনের কথাই কিন্তু বলছে, যে
এই যে এই কোকিলের কলরব, ভ্রমরের গুঞ্জন, এটি শুনলে যুবকের মনে এক ধরনের আবেগ বা অনুভূতির সঞ্চার হয় এবং সেটিকে আমরা যদি একটু মোটা দাগে বলতে যাই তাহলে প্রেমের যে একটি সেটি সঞ্চার হয়, প্রেমের যে একটি আবেগ, একটি ভাবাবেগ তার সঞ্চার ঘটে। আচ্ছা, এরপর একটু যাই। বলছে নানা পুষ্পমালা গলে বড় হরষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। বলছে যেহেতু বসন্তকাল যখন আসে তখন গাছে নতুন পাতা গজে। একদম প্রথম লাইনটি যখন আমরা পড়েছিলাম যে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, নবীন পল্লব মানে হচ্ছে নতুন পাতা। বলছে প্রথমে বসন্ত ঋতু আসে, কিসের মাধ্যমে তার আগমন ঘটে? গাছে নতুন পাতা গজানোর মাধ্যমে। আর এখানে বলছে নানা পুষ্পমালা গলে বড় হরষিত। হরষিত শব্দটির অর্থ হচ্ছে আনন্দিত, অর্থাৎ যেমন গাছের নতুন পাতা গজে তখন গাছে গাছে নানা রঙের ফুল ফুটে থাকে যেগুলো চারদিকে সুগন্ধ ছড়ায়, এবং যখন মলয় সমীর আসে তখন সেই ফুলের সুবাস আমাদের কাছে এসে পৌঁছায়, আমাদের মনকে আনন্দিত করে তোলে। তাই বলছে যে এরকম এই যে ফুটে থাকা নানা ফুল, সেই ফুলের মালা গলায় দিয়ে মনে অনেক আনন্দ জাগে, এরকম একটি অবস্থা। বলছে বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। তখন কিন্তু রূপসজ্জার জন্য এই যে আমরা এখন বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করি, আগে কিন্তু এরকম ব্যবহার করা হতো না। তখন অঙ্গে চন্দনকে চন্দন দেওয়া হতো বা চন্দন দিয়ে নিজেদের রূপসজ্জা বা অঙ্গসজ্জা করা হতো। এবং বিচিত্র বসন, বলছে বিভিন্ন রকমের যে বসন বা কাপড় সেটি পরিধান করা হতো, সেটি বলা হচ্ছে যে বসন্তের কারণে। আরেকটি কথা বলে দিই, যেহেতু আমরা পরীক্ষার জন্যই মূলত পড়ছি এই, তো একটি বিষয় আমরা খেয়াল করব যে প্রথম 10টি লাইন কিন্তু আমাদের বসন্ত নিয়েই আমাদের কবি বর্ণনা করেছেন। তার মানে যদি প্রশ্ন আসে যে এরকম যে বসন্ত নিয়ে কতটি লাইন বা ছত্র ছিল, আমরা সেটির উত্তর করব 10। এবং প্রথমে যে ঋতুর কথা তিনি বর্ণনা করেছেন সেটিও বসন্ত। আচ্ছা, কথা প্রসঙ্গে যেহেতু একটু তথ্য দিচ্ছিলাম, আরেকটি তথ্য দিয়ে রাখি। এটি মূলত 8+6 মাত্রার একটি কবিতা, যেটিকে আমরা অক্ষরবৃত্ত ছন্দে বলতে পারি, এবং এটির গতি অত্যন্ত লয় বা ধীর গতি। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে বসন্ত ঋতু যখন আসলো তখন মনের মধ্যে এক ধরনের ভাবাবেগ জাগ্রত হয়, অর্থাৎ ঋতুর যে বৈচিত্র্য সেটি মানবীর হৃদয়ে কিন্তু একটা বৈচিত্র্যময় প্রভাব ফেলছে, তারই বর্ণনা আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এরপরে দেখি কোন ঋতু আসছে। এরপরে আসছে গ্রীষ্মকাল। নিদাগ, নিদাগ বলতে আমরা জানি গ্রীষ্মকাল, আমরা আগেও জেনেছি, আমি বারবার বলেছি আগের অন্যান্য ক্লাসে যখন আমি বলেছি তোমাদেরকে। নিদাগ সময়ে অতি প্রচণ্ড তপন। নিদাগ মানে হচ্ছে গ্রীষ্মকাল বা গ্রীষ্মকাল যে সময়, সেই সময়ে অতি প্রচণ্ড তপন। তপন মানে সূর্য, এখানে সূর্যের যে তীব্রতা, যে তেজ, সেই অর্থে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ গ্রীষ্মের সূর্যের যে তীব্রতা। এরপরে বলছে রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ। বলছে এই ছায়া যেন রৌদ্রের তাপে বা ভয়ে পায়ের কাছে এসে আশ্রয় নেয়। চন্দন চম্পক মাল্য মলয় পবন, সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন। এই লাইনটি দিয়ে বলছেন চন্দন, আমরা চন্দনের কথা আগেই বলেছি যে চন্দন সুগন্ধি গায়ে মেখে নিজেদেরকে সজ্জিত করত আগের যারা ছিলেন মধ্যযুগীয়। এবং চম্পক মাল্য বলতে মূলত চাপা ফুল, এটি বোঝানো হয়েছে যে সেই চাপা ফুলের মালা পরে তারপরে কি বলছেন যে এই সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন। সতত মানে হচ্ছে সর্বদা, সর্বদা এই দম্পতির সঙ্গে, অর্থাৎ আমাদের এখানে আবার বলছি যে এখানে হয়তো বোঝানো হয়েছে রত্নসেন এবং পদ্মাবতী এই দুজনকে, জায়া এবং পতি অর্থাৎ তাদের যে স্বামী স্ত্রী তাদেরকে বোঝাতে এখানে দম্পতি কথাটি ব্যবহার করা হচ্ছে। কিন্তু এটি যদি আমি সার্বিকভাবে বিবেচনা করি তাহলে এটি সকল মানবীর কথাই বোঝানো হয়েছে। বলছে সেই দম্পতি যেখানেই যায় সর্বদা মদন দেবের আশীর্বাদ বা প্রেমের দেবতার আশীর্বাদ তাদের সঙ্গেই থাকে, অর্থাৎ তাদের মনের মধ্যে যেন সেই প্রণয়ের যে ভাবাবেগ সেটি সর্বদা উপস্থিত থাকে। এরপরে আমরা দেখছি গ্রীষ্মকালের বর্ণনা খুব বেশি নেই, এরপরে বর্ষার আগমন ঘটছে।
পাবন সময়ে ঘন ঘন গরজিত, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। অর্থাৎ পাবন সময়ে, অর্থাৎ প্লাবন কথাটি থেকে এখানে এসেছে পাবন, অর্থাৎ বর্ষার সময়ে ঘন ঘন গরজিত, অর্থাৎ মেঘ ঘন ঘন আকাশে গর্জন করে, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। অর্থাৎ নির্ভয়ে, এই বর্ষার এই বৃষ্টির যেন কোনো ভয় নেই, কোনো বাধা নেই, সে একেবারে অবিরত ঝরে চলছে এবং এই অবিরত বর্ষা ঝরে কি করছে, চারদিক যেন বৃষ্টির জলে পরিপূর্ণ করে দিচ্ছে। ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে। এখানে ঘোর শব্দে, এখানে বলছে প্রচন্ড শব্দে, কৈলাসে, এখানে কৈলাস বলতে হিমালয়ের উঁচু যে শৃঙ্গ সেটিকে বোঝানো হয়েছে। মল্লার রাগ, বৃষ্টির সময়ে যে রাগে গান করা হয় সেটা বলা হচ্ছে রাগ বা সঙ্গীতের একটি রাগের কথা এখানে বলা হচ্ছে, যে সঙ্গীতের মতো যেন মনে হচ্ছে সেই ঘোর শব্দকে, যেটি বৃষ্টির সময় হয়। এরপরে বলছে দাদুরি শিখিনি রব অতি মন ভায়ে। আচ্ছা, দাদুর, দাদুর কথাটি থেকে এসেছে দাদুরি, তার স্ত্রীলিঙ্গ। দাদুর মানে হচ্ছে আমাদের ব্যাঙ এবং দাদুরি শব্দের অর্থ হচ্ছে মেয়ে ব্যাঙ বা মাদি ব্যাঙ। আর শিখিনি এটি হচ্ছে ময়ূরী, মূলত ময়ূর এর স্ত্রীলিঙ্গ যেটি সেটি। রব অতি মনোভায়, অর্থাৎ ব্যাঙ এবং ময়ূরের ডাক শুনে মনে যেন একটা অন্যরকম ভাব জাগে। কীটকুল রবপুনি ঝংকারে ঝংকারে। কীটকুল মানে হচ্ছে কীট পতঙ্গ, সেই অর্থে কীটকুল কথাটি ব্যবহার করছে। আমরা জানি কুল মানে হচ্ছে বংশ, অর্থাৎ কীটের বংশজাত, অর্থাৎ মানে সকল কীটকে বোঝানো হয়েছে। বলছে কীটের ডাকে, বলছে রব পুনি, পুনি কথাটির অর্থ বলেছি যে বারবার, অর্থাৎ বারবার শোনা যাচ্ছে এই কীটকুলের ডাক। শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে। এই লাইনটির মধ্যে কিন্তু আমরা একটু নিজেদের ব্যক্তি জীবন কিন্তু রিলেট করতে পারবো। বলছে যে এটি শোনার পরে যুবকের চিত্তে কি হচ্ছে, বলছে হরষিত ডরে, একটা অন্য রকম, বলছে হরষিত মানে হচ্ছে আনন্দিত, আর ডর মানে হচ্ছে ভয়, অর্থাৎ আনন্দ আবার হচ্ছে ভয়ের একটি সংমিশ্রণ, এমন একটি অনুভূতি, অজানা একটি ভয়। বারবার যে কথা বলছে যে বিচিত্র যে অনুভব, সেই যুবকের মনের যে আশঙ্কা, সেই আশঙ্কার কথা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বলছি আইলো শারদ ঋতু নির্মল আকাশে। শারদ ঋতু বলতে এখানে শরৎকালের আগমনকে বোঝানো হচ্ছে। বলছে শরতের সেই নির্মল আকাশের কথা। আমরা দেখতে পাই অন্যান্য সময়ে যখন আমরা বলছি গ্রীষ্মের বর্ণনা করছি, তখন দেখছি যে আকাশে প্রচণ্ড সূর্যের তাপ, একদম আকাশের দিকে তাকানোই যায় না, এরকম একটি অবস্থা। যখন আমি বর্ষার বর্ণনা করছি, কালো মেঘে ঢেকে যাচ্ছে, মেঘ গর্জন করছে, অনবরত বৃষ্টি ঝরছে, কিন্তু শরৎ কিন্তু একেবারে নির্মলতা, শুভ্র সাদা মেঘ নিয়ে আসে আমাদের জন্য। আচ্ছা, তাহলে প্রকৃতির ডালিতে শরৎই মনে হয় এই নির্মলতাটা প্রথম নিয়ে এলো। আমরা এতক্ষণ পরে কিন্তু সেই নির্মলতাটা দেখতে পাচ্ছি। তো সেটি বলছে যে আইলো শারদ ঋতু নির্মল আকাশে, দোলায় চামর কেশ কুসুম বিকাশে। এখানে চামর বলতে মূলত কি বোঝানো হয়েছে? চামর বলতে চামড়ি গরুর পুচ্ছ দিয়ে তৈরি পাখা। এটি মূলত, আমি যেহেতু বলছি যে এটি মধ্যযুগের রচনা, এবং আমরা দেখতে পাই যে যদি এই প্রসঙ্গে একটু আমরা আলাওলের ব্যক্তি জীবন সম্পর্কে বলি, দেখতে পাই যে আলাওল ছোট বয়সে, আমরা দেখতে পাচ্ছি তরুণ বয়সে জলপথে চট্টগ্রাম যাওয়ার পথে তার পিতা পর্তুগিজ দস্যুদের কবলে পড়ে এবং তার পিতাকে হত্যা করে বা সে নিহত হয় তাদের আক্রমণে, এবং ভাগ্যক্রমে আলাউল বেঁচে গিয়ে আরাকানে গিয়ে উপনীত হন এবং রাজদরবারের প্রধান আমত্ত হিসেবে সেখানে কবি করিশি মাগুন ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করে এবং রাজসভা সজ্জুক্ত হয়, এবং সেখান থেকে যখন তার কাব্য প্রতিভা সম্পর্কে অন্যান্যরা অবগত হয় এবং সে কাব্য রচনায় ব্রতী হয়। তো এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু তিনি রাজ দরবারের সাথে একেবারেই সম্পৃক্ত ছিল, এবং তখনকার সময়ে যারা অভিজাত শ্রেণীর বা রাজা ছিলেন, তো এই রাজসভায় সাধারণত এই চামড়ি গরুর পুচ্ছ দিয়ে তৈরি পাখার কিন্তু বাতাস করা হতো, যেটি বাতাস একেবারেই আলতো মৃদু, একেবারে সেই অর্থে কিন্তু চামর কথাটি এখানে এসেছে। তো বলছে দোলায় চামর কেশ কুসুম বিকাশে, অর্থাৎ গাছের পাতা, গাছের ফুল যেন ফুলছে
কুসুম মানে তো ফুল, মানে ফুল যেন দুলছে, যেটা কিসের মতো, চামর কেশের তৈরি পাখার মতো, অর্থাৎ গরুর লেজ ঝুলছে সেই অর্থে ব্যবহার করা হচ্ছে। এবং আমরা যদি একটু একটু নেট ঘেটে একটু গুগল দিয়ে যদি দেখতে যাই যে এই যে চামড়ি গরুর পুচ্ছ দিয়ে তৈরি যে পাখা, এটি সাদা রঙের জিনিস, দেখতে একেবারে কাশ ফুলের মতো স্বচ্ছ এবং এরকমই একেবারে কোমল। তো হয়তো আলাওল ওই অর্থেও ব্যবহার করতে পারেন, যেহেতু তিনি এখন আমাদের মাঝে ব্যাখ্যা করার জন্য নেই, আমাদের মন তো নানা রকম ব্যাখ্যা দিতেই পারে, হতে পারে সেরকম তিনি বলতে চেয়েছেন। যাই হোক, এরপর একটু এগিয়ে যাই। সরি। বলছে, নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক, উপজিত যামিনী দম্পতি মনে সুখ। বলছে নবীন খঞ্জন, খঞ্জন মানে হচ্ছে একটি পাখি, যে পাখিটি অত্যন্ত চঞ্চল, সেই পাখিটির কথা বলছে যে নতুন পাখি যেটি খঞ্জন পাখি দেখি বড়হি কৌতুক, বলছে মনে অনেক কৌতুক জাগে, উপজিত যামিনী দম্পতি মনে সুখ। বলছে রাত যখন উপস্থিত হয় তখন নবদম্পতির মনের মধ্যে সুখ উপস্থিত হয়। অর্থাৎ রাত এলে সারা দিনের ব্যস্ততা, সারা দিনের কর্ম ক্লান্তি সব কিছু ভুলে আমরা একটু বিশ্রামের সময় যখন যাই, তখন কিন্তু আমাদের একটু মনের মধ্যে তখন একটু কল্পনার সুযোগ হয়, একটু প্রেমের একটু অনুভূতি জাগে। অর্থাৎ সেই কথাটি বলছে যে যখন এই রাত্রি উপস্থিত হয় তখন এই দম্পতির মনে সুখ জাগ্রত হয়। প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়। বলছে হেমন্ত ঋতু আগে, এখন তো আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক যে কি বলবো, পালা বদলের ধরনটা একটু পরিবর্তিত হয়েছে। আগে কিন্তু শীত, হেমন্ত আসার সাথে সাথেই কিন্তু শীতের একটি কি বলবো একটু আভাস পাওয়া যেত, এখন কিন্তু সেরকম নেই। তো সেই কথাটি এখানে বলছে যে হেমন্ত ঋতু আসে এবং আগমনের সাথে সাথে কিছুটা শীত অনুভূত হয়। বলছে পুষ্প তুল্য, পুষ্পতুল্য মানে ফুলের ন্যায়, পুষ্প মানে ফুল, তুল্য মানে হচ্ছে তুলনা করা অর্থে বা ন্যায়, পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। বলছে এই ফুলের মতো, অর্থাৎ ফুলের মতো যে পান, সেই পান অনেকটা আরও খেয়ে যেন আরও অনেক সুখ অনুভূত হয়, মনে হচ্ছে যেন আরও স্বাদের, একটু আয়েশ করে এই পান খাওয়ার বিষয়টির কথা বলা হচ্ছে। এরপরে দেখছি শীতের তরাসে রবি তুরিতে লুকায়, অর্থাৎ শীতের ভয়ে ত্রাসে, সেখান থেকে এসেছে তরাসে, রবি বা সূর্য তুরিতে লুকায়, অর্থাৎ শীতের ভয়ে সূর্য তাড়াতাড়ি লুকিয়ে যায়। আমরা দেখতে পাই যে শীতকালে কিন্তু সূর্য তাড়াতাড়ি ডুবে যায়, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। বলছে অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। এই লাইনটা কিন্তু আমরা আমাদের বাস্তবিক জীবনেও কিন্তু এটি আমরা খুব লক্ষ্য করেছি, যে যখন আমাদের ভালো দিন আসে সেই দিন খুব তাড়াতাড়ি কেটে যায়, আর যখন দুঃখের দিন আসে, বেদনার দিন আসে, যেদিন একেবারেই অনাকাঙ্ক্ষিত, সেই দিন যেন একেবারেই কাটতে চায় না। তো সেই কথাটি বলছে অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়, বলছে অতি আনন্দের রাত যেন একেবারে তাড়াতাড়ি কেটে যায়। আচ্ছা, পুরো যে আমরা যতটুকু আমাদের পাঠ্য রয়েছে আমি ব্যাখ্যা করেছি, আর একটু সময় নিয়ে ব্যাখ্যা করা যেত, তারপরেও আমি যতটুকু আমার কাছে মনে হয়েছে একেবারে না ব্যাখ্যা করলেই না, ততটুকু ব্যাখ্যা করেছি। আশা করি যারা এটি পড়বে, আমি কিছুটা হলেও আমার এই লেকচারটা দেখলে উপকৃত হবে, যেহেতু আমার শিক্ষার্থীরা প্রায়ই আমাকে বলে যে তারা সময় করতে, ক্লাসের মধ্যে হয়তো আমি সেই পুরোটা সময় পাই না 40 মিনিট ক্লাসের মধ্যে পুরো লেকচারটাকে ওদেরকে বুঝিয়ে দিতে, এবং অনেকেই আছেন যে একটু কথা বলে বিরক্ত করে, সেক্ষেত্রে পুরো ক্লাসটাকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা সব ক্ষেত্রে আমার জন্য সহজ হয় না। তার জন্য আমি আসলে আমার মনে হলো যে তাদের উপকারে যাতে আসে, আমি এই জন্যই ক্লাসটা নিয়েছি। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে ইন্সপায়ার করেছেন এই ক্লাসটা করার জন্য, এবং যারা উপকৃত হবে তারা যদি আসলেই উপকৃত হয়, আমি জানি না উপকৃত হবে কিনা, যদি আসলেই হয় তাহলে আমি আমার এই কষ্টটাকে সার্থক মনে করব। থ্যাংক ইউ।